সাদ মাহমুদ, আমি আসছি বাবা, তোমার কিচ্ছু কথা চিকিৎসা করবো। যত টাকা লাগে, যত পয়সা লাগে, আমি তোমার চিকিৎসা করবো বাবা। আমি আইছি, তোমার কোনো সমস্যা হবে না। দেখি আমার বাবা কোনো কথাই বলে না। এবার লোকে বলে যে ও তো চলে গেছে, ওকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে যান। আসার পরে ওরা আমার সাথে, আমরা ওই মোবাইলে ছবি থেকে দেখতে বলতেছে যে মাদ্রাসার কিছু লোকের, কিছু ছাত্রদের গুলি লাগছে। তা আমি বললাম যে এরকমই দেখা গেল। তখন এই যে গত কুরবানি ঈদে আমি দেশে আসছিলাম, দোল্লা খানপাড়া কুরবানি ঈদের ভিতরে ছুটির সময়, তখন ফুলবাড়ি থেকে একটা জুতা কিনছিলাম। ওই জুতাটা ওর খুব প্রিয় ছিল, তখন ওই জুতাটা ওর পায়ে ছিল। তখন একজন মানুষ দেখাইলো যে এই জুতাটা রক্ত মাখানো। তখন আমি দেখলাম যে আমারই ছিল, আমারই বাবা। বললাম যে কি হয়েছে? ওর পায়ের গুলি লাগছে, গুলি মধ্যে লাইন মধ্যে বেহির হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ হাজির হয়েছি এক অদম্য বীর, যে মাত্র 12 বছর বয়সে শহীদ হয়েছে। স্বৈরাচারী সরকারের ছোড়া তাজা বুলেটে তার তাজা প্রাণ ছড়ে গিয়েছে ঠিকই, কিন্তু সেই শিশু বেঁচে আছেন আমাদের হৃদয়ে। তার নাম শহীদ সায়েদ মাহমুদ খান, যিনি একজন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। 12 বছর অর্থাৎ জীবনে এক যুগ পেরোবার পরেই তার মনে গেঁথেছিল এই স্বৈরাচারী সরকারকে যেভাবেই হোক পতন করতে হবে, দেশকে শান্তি তারে পৌঁছে দেওয়ার জন্য মূলত তাদের এই আন্দোলন সংগ্রাম ছিল। শুরুতে স্বৈরাচারী সরকারের পতনের দিকে ছাত্র আন্দোলন শুরু হলেও যখন এক দফা এক দাবি নিয়ে ছাত্ররা মাঠে নেমেছিল, সেই সারিতে প্রথম সৈনিক হিসেবে ছিল এই শহীদ সায়েদ মাহমুদ খান। স্যার আজ আমাদের মাঝে নেই, তিনি আজ শহীদ। তার পিতা বাহাদুর খান দেখতেই পাচ্ছেন আমার পাশে বসে আছেন। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তিনি আজ নিঃস্ব। তবুও স্বপ্ন দেখেন, বেঁচে থাকার স্বপ্ন দেখেন। এ দেশকে, দেশ মাতৃকা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, তার সাথে তালে তাল মিলিয়ে শহীদ সায়াদ না থাকলেও আজ আরও অনেক ছায়া, অনেক শিশু সন্তান, আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে বাংলাদেশ গড়বে, এমনটাই প্রত্যাশা রয়েছে তার। আমরা শুনব সেই শহীদ সায়েদ মাহমুদ খান শহীদ হওয়া সেই ঘটনা তার বাবা বাহাদুর খানের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমার নাম বাহাদুর খান। আমার বাড়ি দল্লা খানপাড়া সিঙ্গার মানিকগঞ্জ। আমি শহীদ সাদ মাহমুদের বাবা। আমি দীর্ঘ 13 বছর সৌদি আরবে ছিলাম, আর 4 বছর আপনার সৌদি আরবে গেছিলাম। আমার সাদ 6/8/2012-তে জন্মগ্রহণ করে। ওর বয়স ছিল মাত্র 12 বছর। এই ছেলে মেয়ে শুধু লেখাপড়া করার জন্য আমি সাভারে থাকার জন্য আমি শুধু ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য। সাপ আমার একমাত্র ছেলে, খুব আদরের ছেলে। ওর যদি স্মৃতি বলেন, যেটাই বলেন, যে আমার মনে ওকে আমি ভুলতেই পারি না, এমনও স্মৃতি রয়ে গেছে। ওর কিছু কিছু কথা, যেমন নাকি শুক্রবার ছিল ওদিনকে, আমাকে আমি একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পরে বললো যে আব্বু তুমি নামাজ করতে যাবে কেনা, জুম্বা নামাজের দিন। আমি বললাম যে হ্যাঁ বাবা যাবো, তুমি রেডি হয়েছো না? আমি বললাম যে হ্যাঁ রেডি হয়েছি। তখন ও বললো যে রেডি হয়েছি। আমি তখন ওর সাথে বেড়ে নামাজ পড়ে আসলাম। তারপরে শুক্রবার দিন আমরা একসাথে সকালবেলা নাস্তা করলাম, দুপুরেও খানা খাইছি। দুপুরে একটা বলে খানা খাইছি। খানাও খাওয়ার পরে বললাম যে বাবা বাইরে খুব যুদ্ধ চলতেছে, গোলাগুলি হতেছে, তুমি বাইরে যাও না। তখন ও বলতো যে আব্বু টেলিভিশনের সবকিছু তো বন্ধ করে দিছে, কিন্তু অনেক মানুষের, নিরীহ মানুষের তো মাইরে ফেলাইতেছে। তা আমি বললাম যে আব্বু তুমি যাইও না। তা ও করছে কি, ছাদের উপরে আমার ছোট্ট মেয়ে আর আমার ভাগিনের সাথে খেলতে গিয়ে সেরে ওরা ওই ভিডিও করতেছে। ভিডিও করার পরে দেখে যে নিউ মার্কেটের ওখানে হলো ধুমা দেখতে পাই এরা। তখন ওই মোবাইলটা দিয়ে এরা আমার মেয়েকে বলে, ছোট মেয়েকে নুসরাত, আপনারা দেখানো নুসরাতকে বলে যে তুমি বইলো না, আমি তো নিচে যাইতেছি, আমি তো প্রতিদিন যাই না, আমি 2 মিনিটের জন্য নিচে যাব। এই কথা বললো যে টাটা। আবার ওই ব্যাগনাকে বললো যে টাটা, আমি যাইতেছি, আমি 2 মিনিটের ভিতরে আসবো।
ও তখন ওখান থেকে চলে যায় 5:30 বাজে। যাওয়ার পরে ওখানে ওর কিছু ছাত্র, মানে ওই মাদ্রাসার জাবালে নূর ক্যারেট মাদ্রাসার ছাত্র কিছু ছিল, ওই ছাত্রদের সাথে একত্র হইয়া ওরা ওই কিছু প্রতিবাদ করে আবার ওই সময় পুলিশে দেখেছে এলোপাতালি গুলি করে। ওখানে আরো কিছু যে আওয়ামী লীগের কিছু দোসর লোক ছিল আমি জানতে পারি, তা আমি তখন তো সরাসরি দেখি নাই। তারপরে শুনতে পারলাম যে সাদ মাহমুদরে খুব নির্মমভাবে মানে ওই কাছে থেকে গুলি করে বললো যে তুই দৌড় দে। তখন ও একটু বড় ছিল, যদি ওর বয়স 12, ও 5 ফিট 6 ইঞ্চি ছিল। তো এই কথা ওর গুলি লাগছে, গুলি লাগার পরে ওর যে বন্ধু বান্ধব আছে ওর চোখে গুলি লাগছে, চোখে গুলি লাগার পর ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে, এখনো ও জীবিত আছে। তো শুনতে পারলাম যে ওর আম্মুর কাছে যে মাদ্রাসায় থেকে কল দিছে যে এখানে গোলাগুলি হইতেছে, পুলিশে দাপাইতেছে, তাই তুমি সাদ মাহমুদ দেখেন তো কোথায় গেছে। তা আমি এই কথা শুনে সেরা নিচে আসছি, আসার পরে সাদ মাহমুদের তালাশ করি, কোথাও পাই না। তারপর আবার ওর আম্মু কল করছে, কল করার পরে বলে যে সাদ মাহমুদ তো বাসায় আছে ভাই, দেখো কোথায়। পরে আমি আবার বাসায় গেছি, যাওয়ার পরে ওর আম্মু আমার সাথে নিচে চলে আসার পরে ওরা আমার সাথে আমরা ওই মোবাইলে ছবি থেকে দেখতে বলতেছে যে মাদ্রাসার কিছু লোকের কিছু ছাত্রদের গুলি লাগছে। তা আমি বললাম যে এরপরই দেখা যায়। তখন এই যে গত কুরবানি ঈদে আমি দেশে আসছিলাম, দোল্লা খানপাড়া কুরবানি ঈদের ভিতরে ছুটির সময়, তখন ফুলবাড়া থেকে একটা জুতা কিনছিলাম। ওই জুতাটা ওর খুব প্রিয় ছিল, তখন ওই জুতাটা ওর পায়ে ছিল। তখন একজন মানুষ দেখাইলো যে এই জুতাটা রক্ত মাখানো। তখন আমি দেখলাম যে আমারই বাবা। বললাম যে কি হয়েছে, ওর পায়ের গুলি লাগছে, গুলি মধ্যে লাইনো মধ্যে বেহির হয়ে গেছে। এই কথা বলে আমি বললাম যে কোথার, তখন বললো যে মানিক ভাইয়ের বাসায় নিচে, ওইখান থেকে রক্ত বেরিয়ে এসে হসপিটালে নিচ্ছে। তখন ওই শাহীবাগ চৌরাস্তায় প্রজন্ম হসপিটালে ওইখানে হলে নিচে আমি আর ওর আম্মু যাই। যাওয়ার পথে আরেকজনে একটা ছবি দেখায়, ওর ট্রাউজার পরানো, যে গুলিতে রক্ত হয়ে গেছে। তখন আমি বললাম যে যত যাই কিছু হোক আপনারা চিকিৎসা করেন। তখন আমার কিছু আত্মীয় স্বজন আপনার হলো যে ব্যাংকগুলো নিতে, তাকে ওদেরকে বললাম যে দেখ সাদমা ওদের বলে গুলি লাগছে, সাদমা ওর তো এখানে পাইতেছি না, তালাশ করতেছি। তখন আমি হসপিটালে যা বললাম, বললো যে ওনার অবস্থা খুব গুরুতর, লোকে যে নামে পাঠানো হয়েছে। এই কথা বলে তখন আমি ওর আম্মুরের সাথে করে আর কিছু লোকের সাথে করে নিয়ে এসে পাকিস্তান ওই দিক দিয়ে এসে তারপর আপনার নামে যাই নামে যাওয়ার সময় কোনো খুব প্রচন্ড গুলাগুলি। তখন তো যে গুলাগুলি আমি কইছি থাকতে যদি গুলাগুলি মরে যায় তা যাবো, সমস্যা নাই। ছেলেটার কি অবস্থা যে দেখি, তখন ওই যে আইল্যান্ড পার হইতে পারি না, ওই দিক দিয়ে বুঝে যাওয়া লাগে। তাড়াতাড়ি যাওয়া তোলে, তোর পরে ওর আম্মুরে বললাম যে তুমি আমার এক কাজ করো, এইখানে আমার কান্দে চড়ো, চড়ে তুমি পারবো। বলে যে না, এটা তো এভাবে তো উচিত না, যে পারো না। তুমি দেওয়া পড়ার পরে পড়া দিয়ে হেরো মনে পড়ছে উনি ওইভাবেই মানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমরা হসপিটালে গেলাম, হসপিটালে যে অনেক খোঁজাখুঁজি করি সাপনা ওকে, যে অনেক 3তলা 2তলা দেখলাম যে অনেক লোকজন গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আমাদের সাদ মাহমুদকে দেখতেছি না। তখন আমার বাইক নিয়ে ছিল, বাইক নিয়ে বললাম যে দেখো তো সাদ মাহমুদ, কিছু লোক আছে আমাকে দিতে দেন, আমাকে ওখানে বসায় রাখছে। যে বললে যে বসেন, আপনি এখানে বসেন, যে রোগীর চিকিৎসা করতেছে, সাদ মাহমুদ জীবিত আছে। তখন আমি বলছিলাম যে জীবিত আছে আমার সাদ মাহমুদকে আমি একবার একটু দেখবো। তখন আমি আমার বাইক নিয়ে যায় দেখি যে ওইখানে যে অবস্থায় মানে মৃত্যু অবস্থায় আমার ছেলে এনামে পড়ে আছে। তখন ওরা বললো যে কি করা যায়, ওখানে পুলিশও যাইতে চার বলতেছে না, সেখান থেকে অনেক লাশ ছিল, লাশ ওখান থেকে সরাইতে বলতেছে। আমি তখন বললাম যে দল্লা, তাহলে আমাদের গ্রাম সিঙ্গের থানা, তাহলে আমি ওখানে নিয়ে এরকে দাপন করবো। তো কোনো ওই লাশ নেওয়ার সময় লাশ দিতে চাইছিল না, এনামে থেকে বললো যে না, লাশ দেওয়া যাবে না। আমি বললাম যে কেন, এটা সাদ মাহমুদ না, এটা অন্যজনের। আমি বললাম যে না, সাদ মাহমুদ এটা না। তখন আমার বাইক নিয়ে বাবার বোনেরা দেখে, ওদেরকে দেখতে দেয় না, মানে বিশ্বাস করে না। তারপর আমি গেলাম, দেখি আমার বাবা ওই টুকরে শুয়ে রয়েছে। কত কাল্লা বাবা,
সাদ মাহমুদ, আমি আসছি বাবা, তোমার কিচ্ছু কথা চিকিৎসা করবো, যত টাকা লাগে যত পয়সা লাগে আমি তোমার চিকিৎসা করবো বাবা। আমি আইছি, তোমার কোনো কোনো সমস্যা হবে না। দেখি আমার বাবা কোনো কথাই বলে না। এবার লোকে বলে যে ও তো চলে গেছে, ওকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে যান। তো এমন সময়, ওই সময় কোনো গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স কোথাও কিচ্ছু নাই কে। তারপরে ওই যে আপনার হেলবাকে কইরে সেরে আমার গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি তোর লাগাত পরে ওকে নিয়ে আসি। খানার পরে অনেক লোকজন শোনার পরে ওখানেও কিছু তা বলে কেন্দ্রের বলে যদি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়ে হলাও, নারী সমস্যা আছে। আমি বলছি যে ও কি করছে, ওর কি অপরাধ, ওকে যে তাড়াতাড়ি করে রাত্রে পাঠিয়ে দিতে হবে। পরে বললাম যে না, আমি কালকে রাত্রে পাঠিয়ে দিব। তা না, আমার বোনেও বাসা, আমার মেয়েও বাসা, আসতে পারতেছে না রাত্রে। 11টা বাজে রাত, তখন তখন আবার রাত 2টা বাজে। আমাদের এলাকার চেয়ারম্যান আসলো, আসার পরে বললো যে না, প্রশাসনিকভাবে সমস্যা আছে, তাড়াতাড়ি করে মাটিয়ে দেবো না। আমি গেলাম যে ভাই না, আমি কালকে সকালবেলায় 9টা বাজে মাটিয়ে দেবো। তারপরে আমি তারপরের দিন সকালবেলা, মানে 20 তারিখে, 20শে জুলাই 2024, আর 21 তারিখে সকাল 9টায় আমি দল্লা কেন্দ্রীয় কবরস্থানের মাটিতে ওকে দাপন করি। ওর কথা মনে উঠলে এতে আবার কোনো কিছু ছিল না, একটা মাত্র ছেলে ছিল। আর আমি তো বিদেশ ছিলাম, মাত্র কয়টা 3 ছেলেকে কাছে পেয়েছি, যে কয়টা দিন 2024 সালে আসছি। আসার পরে মাঝে মাঝে বলতো ওর ফুটবলার খেলার বিপ্লব ছিল, যে বলতো যে আপু শুক্রবার যে আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো। তো আমার একটা মোটরসাইকেল আছে না, ওকে মোটরসাইকেল দিয়েছে সকালবেলা ওর বুবুর বাড়ি নামায় দিয়ে যেতাম, আর বিকালবেলা ওরে বাসায় নিয়ে যেতাম। খুব একটা ভালো ছেলে ছিল, খুব মাঝে মাঝে বলতো ওর আম্মুকে যে আব্বু, আব্বু আমি তো মিজানুর আদারির মতন লেখাপড়া করে মালয়েশিয়া লেখাপড়া করতে চাই। তোর আম্মু বলতো যে বাবা, তোমাদের জন্য আমি সাবর আছি, তুমি লেখাপড়া করো, যে লেখাপড়া করে মানুষের মতন মানুষ আন, ওই চেষ্টা কোনো সত্যি আমার জমি জমা বিক্রি করে তোমাদের লেখাপড়া করাইতে হয়তো আমি করাবো। ওর আম্মুর খুব ইচ্ছে ছিল যে হাফেজ বানানোর জন্য। সে 2বারের হাফেজও ছিল, আর জামালুর দাখিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। আমি এই চাঁদ মাহমুদের যারা নাকি ওকে হত্যা করেছে, গুলি করছে, গুলি করে বাঁচা, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই, এবং বাংলাদেশে যত শহীদ হয়েছে এই শহীদের সবার বিচার এবং সবার আত্মা মাহুদা কামনা করি। এবং কি যারা নাকি এখন আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা সরকারের যেন করে, এই দাবি আমি রাষ্ট্রের কাছে বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সাদ মাহমুদের পিতা বাহারুল খানের কথা, অর্থাৎ দু চোখ বয়ে অশ্রু গড়াচ্ছেন। পুত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান তাকে হারিয়ে শহীদ হয়েছেন ঠিকই, আজ স্বাধীন হয়েছে রাষ্ট্র, আজ আমরা পেয়েছি স্বাধীনতা এসব শহীদদের রক্তের বিনিময়ে। আমরা কখনো ভুলবো না তাদের, ভুলবে না ইতিহাসে, এমনটাই প্রত্যাশা আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এক অদম্য বীর শহীদ সায়েদ মাহমুদ খানের কথা। শহীদ সায়েদ মাহমুদ খান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান পড়ে মিজানুর রহমান আজহারির মতো একজন বড় মাপের আলেম ও বুজুর্গ ব্যক্তি হওয়ার স্বপ্ন ছিল তার। শিক্ষকদের সাথে ছিল তার খুবই ভালো সম্পর্ক, শ্রদ্ধা বোধ ছিল শিক্ষকদের প্রতি। তার একজন শিক্ষক আজ আমাদের উপস্থিত আছেন এই মুহূর্তে। আমরা তার কাছ থেকে শুনতে চাই, শহীদ সায়েদ মাহমুদ একজন শিক্ষার্থী হিসেবে কেমন ছিল, মানবিক তার গুণাবলী বা কেমন ছিল,
আর বিশেষ করে এই স্বৈরাচারী সরকারের পতনে তিনি যেভাবে অগ্রসর হয়েছিলেন, মিছিল করেছিলেন, বুক পেতে দিয়েছেন, অবশেষে তিনি শহীদ হলেন, স্বাধীন করলেন দেশ, স্বাধীন করলেন রাষ্ট্র। আমরা তার সেই শিক্ষকের কাছ থেকে শহীদ স্যার মাহমুদ খানের কথা শুনতে চাই। আমার নাম মানসুর আহমদ। আমার নিকটে সাদ মাকমাক্কার সুজমানিক বলছি। আমি ওই সময় সিংহের মানিকগঞ্জ ছিলাম। তা আমি ছেলে হিসাবে তাকে অত্যন্ত নম্র এবং ভদ্র জেনেছি এবং তাকে নম্র ভদ্র পেয়েছি এবং মানুষও স্বীকৃতি দিয়েছে সে নম্র অনেক ভদ্র। কিন্তু দুর্ভাগ্যবশত সে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগ দিতে গিয়ে সে এই দুনিয়া থেকে চলে যায় আখেরাতে। আমি যখন জানতে পারলাম, তার বাপ যখন আমাকে ফোন দিল, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আসলে কষ্ট পাওয়ারই কথা, বাপ তো জন্ম দেয়, কিন্তু আদর্শ তো শিখায় ব্যবস্থা এবং শিক্ষক। সেই হিসাবে আমি অনেক কষ্ট পেয়েছি এবং তার বাপকে অনেক সান্ত্বনা দিয়েছি। কিন্তু পরবর্তীতে সবচেয়ে দুঃখের বিষয় হলো এটাই যে বাহাদুর খান যখন তার ছেলের বিচার চাওয়ার জন্য মামলা করতে যায়, থানার মধ্যে বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়েছে। এখনো অনেক থানার মধ্যে তাদের দোষর বসে আছে, অনেকেই বিচার পাচ্ছে না। এই জন্য অনেকেই বলছে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদের অভিভাবকরা যেন সরকারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, এরকম একটা মন্ত্রণালয় করার দরকার, অথবা যোগাযোগ করার একটা মাধ্যম সৃষ্টি করার দরকার এবং তাদের মতামত যেন সরাসরি সরকারকে বলতে পারে, সেই বিষয়ে সুযোগ দেওয়ার দরকার। যে সাদ মাহমুদ সহ যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে এবং আহত হয়েছে, সকলকে সরকারের পক্ষ থেকে দুনিয়ার যে প্রতিদান আছে সেই হিসাবে তাদেরকে সান্ত্বনা দেওয়ার দরকার, তাদের সাথে যোগাযোগ করার দরকার এবং সরকারের সাথেও যেন যোগাযোগ করতে পারে, সেই আহ্বান রেখে, সেই দাবি রেখে আমি আমার কথা শেষ করব। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুনছিলেন শহীদ স্যার মাহমুদ খানের একজন শিক্ষক, যিনি বলছিলেন যে শুধুমাত্র সাহেব যারা শহীদ হয়েছেন তারা যাতে বর্তমান সময়েও সঠিক বিচার পান এবং তাদের পরিবাররা যাতে এর উপযুক্ত একটি বিচার এই জীবন দশায় রেখে যেতে পারেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর স্বৈরাচারী সরকারের কোনো জন্ম না পায় এই দেশে, এমনটাই কিন্তু প্রত্যাশার কথা জানাচ্ছিলেন তিনি। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শহীদ অদম্য বীরের কাহিনী নিয়ে এবং তার পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।